আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল এর গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই বলের যে গাণিতিক সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু দেখে নিব। তো তোমরা একটু মনোযোগ সহকারে সূত্রগুলো দেখো। আশা করি যে ইনশাল্লাহ অঙ্কগুলো করতে এই সূত্রগুলো আমাদের অনেক প্রয়োজন হবে। সো আমরা সূত্রগুলো দেখি। তো প্রথম সূত্রটা হলো পি সমান এমবি। এখানে পিটা হচ্ছে বস্তুর ভরবেগ, আর এখানে যে এম আছে এটা হচ্ছে বস্তুর ভর, আর বিটা হচ্ছে গিয়া কি বেগ। তো এরকমভাবে আমাদের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো এফ মানে বল, সবগুলো এখানে এই পাশে সুন্দর করে দেওয়া আছে। আর তোমার এই সূত্রটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সূত্রটা এরকম যে m1u1 প্লাস m2u2 সমান m1b1 প্লাস m2b2। এখানে m1টা হচ্ছে প্রথম বস্তুর ভর, অর্থাৎ দুইটা বস্তু যদি থাকে প্রথম বস্তুর ভরটা হচ্ছে m1, আর u1টা হচ্ছে ওই প্রথম বস্তুর আদিবেগ, আর m2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর তোমার u2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। তো এটা বোঝার জন্য তোমরা এখানে দেখো, ধরো এই দুইটা বস্তু, তো দুইটা বস্তুর প্রথম বস্তুটার ভর হবে m1, প্রথম বস্তুটার আদিবেগটা হবে u1, আর প্রথম বস্তুর শেষ বেগ হবে কি b1। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 হবে দ্বিতীয় বস্তুর ভর, u2 হবে দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর b2 হলো দ্বিতীয় বস্তুর কি শেষ বেগ। আর এইখানে এমন হয় না মাঝে মাঝে যে দুইটা গাড়ি সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে দুইটা গাড়ি একসাথে চলতে শুরু করলো, তখন একসাথের বেগটাকে বলা হয় বি, আর বি মিন্স হচ্ছে তোমার মিলিত বেগ। এই হলো তোমার এইভাবে পঞ্চম সূত্রটা। তো আবার দেখো আরেকটা সূত্র দেওয়া আছে 6 এবং 7। এই সূত্রগুলো বোঝার জন্য একটু মনোযোগ দাও। যখন দেখবা একটা গাড়ির, এদিকে তাকাও, যখন দেখবা তুমি একটি গাড়ির ভর দেওয়া আছে আর শুধু কি দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে, এবং অপর গাড়ির ভর আর আদিবেগ দেওয়া আছে, আর শুধু প্রথম এবং দ্বিতীয় গাড়ির ভর আর আদিবেগ যদি থাকে এবং তারা যদি সংঘর্ষে লিপ্ত হয়, তখন যদি আমাদের প্রথম গাড়ির আদিবেগটা বের করতে বলে, শেষ বেগটা বের করতে বলে, তখন আমরা নিব এই সূত্রটা। আর যদি আমাদের যে প্রথম এবং দ্বিতীয় গাড়ির শুধু আদিবেগ আর শেষ বেগ এবং ভর থাকে, তো আর আমাদের যদি বলে সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির শেষ বেগ নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা নিয়ে করব। এক কথায় আমরা এই দুইটা সূত্র তখনই নিব যখন দুইটা গাড়ির আদিবেগ আর ভর দেয়া থাকে। তখন আমাদের যদি বলে সংঘর্ষের পরে প্রথম গাড়ির শেষ বেগ এবং সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির শেষ বেগ নির্ণয় করার জন্য, তখন আমরা এই দুইটা সূত্র নিব। এগুলো হচ্ছে মহাকর্ষের সূত্র। এই সূত্রের মধ্যে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এমটা হচ্ছে বস্তুর ভর, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ পৃথিবীর। এইভাবে আমরা এই সূত্রগুলো পড়ব। এইখানে যদি আসি, F1টা হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর এফ কে হচ্ছে ঘর্ষণ বল। আর এই সূত্রটার ক্ষেত্রে এফ সমান মিউ, এই চিহ্নটাকে বলা হয় মিউ। কি বলা হয়? মিউ। আর হচ্ছে ডাব্লিউ। এফ মানে হচ্ছে গতীয় ঘর্ষণ, মিউটা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ, আর ডাব্লিউটা হচ্ছে ওজন। এই হলো আমাদের সূত্রগুলো। এখন আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো বোঝাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর এই সূত্রগুলো তোমাদের খাতার মধ্যে তোমরা 2-3 বার লিখবা, লিখার পরেই দেখবা যে তুমি সূত্রগুলো পারবা। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অঙ্কটা হচ্ছে এরকম যে একটি 10 গ্রাম বরের গুলি 6 কেজি বরের বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। প্রশ্ন কি? বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তো এরকম যদি বন্দুক আর গুলি থাকে, মনোযোগ দাও, যদি বন্দুক আর গুলি থাকে সব সময় তুমি এই সূত্রটা নিবে। সূত্রটা কি? m1u1 প্লাস m2u2 সমান m1b1 প্লাস m2b2। যখন বন্দুক এবং গুলি থাকবে তখন তুমি সব সময় কোন সূত্রটা নিবা? এই 4 নম্বর সূত্রটা নিবা। 4 নম্বর সূত্রটা দিয়েই বন্দুক আর গুলির অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এখন এই সূত্রের মধ্যে দেখো কয়েকটা ভাগ আছে, সেগুলো কি কি দেখো। এই সূত্রের মধ্যে আছে m1, আছে u1, আছে b1। এই সূত্রের মধ্যে আছে m2, আছে u2, আর আছে কি b2। এখন মনে রাখবা, আমি মানে অঙ্ক করার সুবিধার্থে তোমরা এই টেকনিকটা মনে রাখবা যে ওয়ানগুলো, অর্থাৎ এই সূত্রের মধ্যে যে ওয়ানগুলো আছে, ওয়ানগুলোর ক্ষেত্রে তুমি নিবা গুলির ক্ষেত্রে। ঠিক আছে? আর যখন এই টুগুলো নিবা তুমি বন্দুকের ক্ষেত্রে। ওকে? বন্দুকের ক্ষেত্রে। এরপরে লক্ষ্য করো যে মনে রাখতে হবে, তাহলে m1টা হচ্ছে গুলির ভর, u1টা হচ্ছে গুলির আদিবেগ,
আর B1 হচ্ছে গুলির শেষ বেগ। তাহলে এটা কি বন্দুকের ভর, বন্দুকের আদিবেগ আর বন্দুকের শেষ বেগ। আচ্ছা, এবার আমরা প্রশ্নে আসি। আমাদের বলছে 10 গ্রাম বরের গুলি। ধরো এই বন্দুকের ভিতরে গুলিটার ভর কত? 10 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে গুলির ভর m সমান কয় গ্রাম? 10 গ্রাম। গ্রামে থাকলে ওইটাকে কেজি নিতে হয়, তখন 1000 দিয়ে ভাগ দিতে হয়, ভাগ দিলে 0.01 কেজি হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, বন্দুক এবং গুলির ক্ষেত্রে সব সময় বন্দুকের আদিবেগ এবং গুলির আদিবেগ এগুলো তুমি 0 লিখবে, অর্থাৎ বন্দুকের এবং গুলির আদিবেগ কী হবে? 0 হবে। কেন? কারণ একটা শিকারী যখন শিকার করার জন্য বন্দুকটা তাক করে কোনো পাখি বা কোনো কিছুর উপরে তাক করলে দেখবা তার ভিতরে যে তখন বন্দুকটা এবং বন্দুকের ভিতরে যে গুলিটা আছে দুইটাই কি থাকে? স্থির থাকে। সেই জন্য বন্দুক এবং গুলির ক্ষেত্রে সব সময় আদিবেগগুলো কি হয়? 0 হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আদিবেগগুলো 0। আচ্ছা, এবার বলছে বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় এই গুলিটা কত মিটার পার সেকেন্ড বেগে যায়? 300 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে এই 300 মিটার পার সেকেন্ড অবশ্যই কার গুলির কি? শেষ বেগ। আচ্ছা, তারপরে দেখো 6 কেজি বরের একটা বন্দুক। তাহলে বন্দুকের বর কয় কেজি? 6 কেজি। এবার আমাদেরকে বলছে পশ্চাৎ বেগ, আর পশ্চাৎ বেগ মানেই মনে রাখতে হবে তোমার কি? B2, অর্থাৎ এই B2 এর মানটাই হবে গিয়া কি? পশ্চাৎ বেগ। আচ্ছা, তাহলে আমরা লিখি সূত্রটা। দেখো ইউর মান 0, তাহলে এটা 0 প্লাস ওইটার মান 0, তো U2 এর মান 0, 0 সাথে কোনো কিছু গুণ দিলে 0 হয়, সমান M1 B1 প্লাস M2 B2। তারপর সমান M1 B1 প্লাস M2 B2। এই পাশে নিয়ে আসো, M1 B1 প্লাস M2 B2 সমান 0, M2 B2 সমান মাইনাস M1 B1। এটা ওই পাশে গেলে মাইনাস হয়। তারপরে B2 রাখলে এই পাশে কি হয়? মাইনাস M1 B1, আর নিচে ওই পাশে গেলে এটা কি? গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে। আচ্ছা, তারপরে মাইনাস ওটার মান 0.01 প্লাস ইন্টু B1 এর মান হচ্ছে 300 ভাগ M2 এর মান কত? 6 কেজি। তাহলে এটাকে সমাধান করলে 0.5, আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই হলো তোমার B2। কিন্তু তোমাকে বলছে পশ্চাৎ বেগ, তাহলে তুমি লিখবা সুতরাং পশ্চাৎ বেগ। আর এই পশ্চাৎ বেগ লিখলে পশ্চাৎ মানি মাইনাস, অর্থাৎ পশ্চাৎ হলে মাইনাসটা লেখার দরকার নেই, তখন লিখবা 0.5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্কটা হলো এরকম, দেখো এদিকে লক্ষ্য করো তোমরা। 700 কেজি বরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি বরের একটি স্থির ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করো। এবার আমাদের প্রশ্নটা কি? মিলিত বেগ নির্ণয় করো। মনে রাখবা সব সময় যে যখনই তোমাকে মিলিত বেগ নির্ণয় করতে বলবে তখন তুমি এই সূত্রটা নিবা। এই 5 নম্বর সূত্রটা দ্বারা মিলিত বেগের অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবার দেখা গেল এখানে ট্রাক কয়টা? 2টা। তো 2টা ট্রাক হলে তুমি লিখো এই প্রথম ট্রাক, তারপরে লিখো হলো দ্বিতীয় ট্রাক। আচ্ছা, এবার দেখো প্রথম ট্রাকের ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে? 700 কেজি বরের একটি গতিশীল ট্রাক। তার মানে M1টা প্রথম ট্রাকের বরটা দেওয়া আছে কয় কেজি? 700 কেজি। এরপরে বলছে গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলে। তাইলে প্রথম ট্রাকের আদিবেগটা কত? 20 মিটার পার সেকেন্ড। আর কিছু দেয় না। এরপরে বলছে যে 1300 কেজি বরের অপর আরেকটা স্থির ট্রাক, অর্থাৎ দ্বিতীয় ট্রাকের বর কত? দ্বিতীয় ট্রাকের বর হলো 1300 কেজি। এই লিখলাম আমি 1300 কেজি। এবার দ্বিতীয় ট্রাকটা কি বলছে? স্থির। তো স্থির থাকলে দ্বিতীয় ট্রাকের আদিবেগ কি হবে? 0 হবে। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্নটা বলছে দুইটা ট্রাক একসাথে মিলিত হলো, মিলিত হওয়ার পরে তার কি নির্ণয় করো? তার মিলিত বেগ নির্ণয় করো। তাহলে এই মিলিত বেগ মানে B সমান হোয়াট? এই মিলিত বেগ নির্ণয় করার জন্য আমাদের এই 5 নম্বর সূত্রটা নিতে হবে। সব সময় মিলিত বেগ বা একসাথে চলতেছে এরকম বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কয় নাম্বারটা নিব? 5 নম্বর সূত্রটা নিব। 5 নম্বর সূত্রটা হলো এটা। আচ্ছা, তাহলে 5 নম্বর সূত্রটা লিখি। আমরা জানি M1 U1 প্লাস M2 U2 সমান M1 B1 প্লাস M2 B2। আচ্ছা, দেখো এদিকে লক্ষ্য করো যে আমরা M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু B। এখন আমরা এই B এর মানটা বের করব। তাহলে কি লিখব? যে M1 প্লাস M2 ইন্টু B সমান M1 U1 প্লাস M2 U2। তারপর দেখো বিটা এই পাশে রাখলে কি হবে? M1 U1 প্লাস M2 U2 ভাগ M1 প্লাস M2। এবার মানগুলো বসাও। M1 এর মান হচ্ছে 700, U1 এর মান কত? 20 প্লাস M2 এর মান হচ্ছে 1300, আর U2 এর মান কত? 0। আচ্ছা, তারপরে দেখো আর ওইটার মান হচ্ছে M1 এর মান হচ্ছে 700 আর M2 এর মান হলো কত? 1300। এবার দেখো এটাকে সমাধান করলে তুমি 7 দুগুণে 14, তারপরে ওইটা 0 হয়ে যায়, কারণ 0 আছে, 0 সাথে 1300 গুণ করলে কি হবে? 0 হবে, আর নিচে হবে 2000। এটাকে সলিউশন করলে উত্তর হবে 7 মিটার পার সেকেন্ড। অর্থাৎ লিখবে সুতরাং মিলিত বেগ
আর মিলিত বেগ 7 মিটার পার সেকেন্ড। এইভাবে এটার অঙ্কটা করতে হয়। এক কথায় যখন তোমাকে মিলিত বেগ নির্ণয় করতে বলবো তখন তুমি এই সূত্রটা দিয়ে অঙ্কটা করবা, ঠিক আছে? আর এখানে আমরা জানি লিখবে, এখানে দেওয়া আছে লিখবা। আমি একটু তাড়াতাড়ি বোঝানোর জন্য এভাবে করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। তো 3 নম্বর অঙ্কটা কি আমি পড়তেছি, একটু দেখো যে 9.1 × 10⁻³ কেজি বরের একটি স্থির ইলেকট্রনের ওপর 2 × 10⁻16 নিউটন বল এবং 10⁻9 সেকেন্ড বলে কাজ করে। এ সময় ইলেকট্রনের শেষে ইলেকট্রনের বেগ অর্থাৎ ইলেকট্রনের শেষ বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমাদের প্রথমে দেওয়া আছে কি এম দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। এরপরে বলছে স্থির ইলেকট্রন, তাহলে আদিবেগ কত হবে 0 মিটার পার সেকেন্ড। এরপরে বলছে এত নিউটন বল, তাহলে এটা কার মান এফ এর মান, এফ 2 × 10⁻16 নিউটন কত সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 10⁻9 সেকেন্ড সময় কাজ করে। এই সময় ইলেকট্রনের শেষ বেগ, তাহলে শেষ বেগ বি সমান হোয়াট, আমরা দেখো দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম শেষ বেগের সূত্র হচ্ছে বি সমান ইউ প্লাস এটি। এখন ইউর মান কত 0, এ বসাইলাম 0, এর মান নাই, আর টি এর মান 10⁻9 কত 9। এখন তো তোমার এখানে এর মান নাই, তাহলে তুমি এর মান নির্ণয় করার জন্য দেখো তোমাকে দেওয়া আছে এম এর মান আর এফ এর মান। আর এম আর এফ থাকলে আমরা যদি 2 নম্বর সূত্রটা নেই তাহলে কিন্তু আমরা পারতেছি। তাহলে 2 নম্বর সূত্রটা নেই, এফ সমান এম এ সমান এফ, সুতরাং এ সমান এফ বাই কি এম। এফ এর মান কত 2 × 10⁻16 আর এম এর মান 9.1 × 10⁻31। এটাকে সলিউশন করলে উত্তরটা আসবে 2.19 × 10⁻14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই মানটা তুমি কোথায় বসাবা, এই জায়গায় বসাবা। তাহলে 2.19 × 10⁻14 কত 14, এই 14 মানটা, এটা 14, হ্যাঁ 14 এখানে বসে গুণ দিলে সে উত্তরটা আসবে তোমার 2.19 × 10⁵ মিটার পার সেকেন্ড। এই হলো তোমার এই অঙ্কটার উত্তর, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কটা কি দেখো, দুইটা বস্তু দেওয়া আছে, এই যে দুইটা বস্তু দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে যে সংঘর্ষের পরে এই দুইটা বস্তুর কি নির্ণয় করো। এই সংঘর্ষের পরে প্রথম বস্তুর, অর্থাৎ এই প্রথম বস্তুটার, এবার দেখো তোমার এখানে কি দেওয়া আছে, প্রথম বস্তুর বর, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর বর, দ্বিতীয় বস্তুর আদিবেগ। তো আমি কিন্তু লেকচারের প্রথমেই বলছিলাম যে যখন প্রথম বস্তুর বর, প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর বর, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর বর, দ্বিতীয় বস্তুর আদিবেগ থাকে, আর আমাদেরকে যদি বলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর কি নির্ণয় করো, বেগ নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা নিব। আর যদি বলতো দ্বিতীয় বস্তুর, তখন আমরা এই সূত্রটা নিতাম। আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে অঙ্কটা করি। তো আমাদের দেখো এখন প্রথম বস্তুর ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো M1টা দেওয়া আছে কত 6 কেজি। প্রথম বস্তুর ক্ষেত্রে U1টা দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেওয়া আছে M2 সমান 4 কেজি আর U2 সমান 8 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বলছে সংঘর্ষের পর প্রথম বস্তুর কি নির্ণয় করতে বেগ, তাহলে প্রথম বস্তুর বেগ সমান হোয়াট। আর আমাদের এই সূত্রটা কি দেখো, সূত্রটা হলো B1 সমান M1 মাইনাস M2 ইন্টু B প্লাস 2 ইন্টু U প্লাস U1 প্লাস 2 M2 U2 ভাগ হলো M1 প্লাস M2। এবার এই মানগুলো এখানে বসাবা, তাহলে মানগুলো বসালে কি হবে, M1 এর মান 6 মাইনাস U2 এর মান, M2 এর মান হলো 4, U1 এর মান হলো 12 প্লাস 2 ইন্টু M2 এর মান 4 ইন্টু U2 এর মান কত 8 ভাগ, তারপরে M1 এর মান হলো 6 আর M2 এর মান হলো কত 4। তারপরে এইটার সলিউশন করলে উত্তরটা আসবে 8.8 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের সংঘর্ষের পরে প্রথম বস্তুর কি বেগ। এইভাবে তুমি এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে করবা এবং সলিউশনগুলো নিজে নিজে ঠিক মতো করবা, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমরা পারবা। এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। 5 নম্বর অঙ্কটা কি দেখো, যে দুটি বস্তুর ভর যথাক্রমে 60 কেজি এবং 35 কেজি, তাদের মধ্যকার দূরত্ব 2 মিটার। এই ধরো একটা বস্তু, একটা বস্তু, প্রথম বস্তুর ভর দেওয়া আছে 60 কেজি, দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে কয় কেজি 35 কেজি, আর বস্তু দুইটার দূরত্ব দেওয়া আছে 2 মিটার বলছে। এখন আকর্ষণ বল অর্থাৎ এফ এর মান নির্ণয় করার জন্য তাহলে আমরা লিখি যে M1 কত দেওয়া আছে, M1 দেওয়া আছে তোমার 60 কেজি, তারপর দেখো M2 দেওয়া আছে
35 কেজি। তারপরে দূরত্ব, আর এই দেখো এই সূত্রটার মধ্যে দূরত্বকে কী দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে। তাহলে দূরত্ব আর সমান হচ্ছে কয় মিটার, 2 মিটার। আমাদেরকে বলছে কার মান বের করার জন্য, এফ এর মান। তাহলে এফ সমান হোয়াট। এবার দেখো তুমি কোন সূত্রটা নিবা, অবশ্যই এই সূত্রটা নিতে হবে, কিন্তু সূত্রের মধ্যে একটা কি আছে, জি আছে। আর মনে রাখবে এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মানটা নির্দিষ্ট, এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে। মানটা হলো 6.673 ইন্টু 10⁻31 31 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে তার ইউনিটটা, অর্থাৎ এককটা। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা আমরা নিই, 8 নম্বর সূত্রটা নিতে হবে। তাহলে 8 নম্বর সূত্রটা হচ্ছে আমরা জানি এফ সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। এবার মান বসাও, 6.673 ইন্টু 10⁻31 ইন্টু m1 এর মান হচ্ছে 60, m2 এর মান কত 35 ভাগ আর এর মান হচ্ছে 2 a স্কোয়ার। এটাকে সমাধান করলে উত্তরটা আসবে যে 3.50 ইন্টু 10⁻⁻8 নিউটন। এইভাবে এই অঙ্কগুলোর তুমি কি সমাধানটা করতে হবে। তো এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব, একটু মনোযোগ দাও। 6 নম্বর অঙ্কটা বলছে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। এই ধরো একটা পৃথিবী, এই পৃথিবীর এই পৃষ্ঠে আমাদের কি বলছে, জি এর মানটা নির্ণয় করার জন্য। এখন জি এর মান নির্ণয় করার জন্য তোমার কি কি দেওয়া আছে তুমি একটু দেখো, যে সেটা হলো, দেখো এখানে দেওয়া আছে জি এর মান দেওয়া আছে। তো জি এর মান, জি সমান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপরে দেওয়া আছে এম, অর্থাৎ পৃথিবীর ভর, এম সমান 6.4 ইন্টু 10⁻24 কেজি। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কি দেওয়া আছে, 6.6 ইন্টু 10⁻6 মিটার। হ্যাঁ, যদি কিলোমিটার থাকে ওইটার সাথে তুমি কি 1000 গুণ দিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে বলছে কি জি এর মান। তাহলে জি এর মান, জি ইকুয়াল টু জি সমান কি হোয়াট। আচ্ছা, এখন দেখো তো আমরা এখান থেকে কোন সূত্রটা নিব, কোন সূত্রটা নিব। আমাদের দেওয়া আছে এম এর মান, দেওয়া আছে আর এর মান, দেওয়া আছে কার মান, জি এর মান। তাহলে আমরা কি এই 10 নম্বর সূত্রটা নিব না। তো 10 নম্বর সূত্রটা আমরা নিই, 10 নম্বর সূত্রটা আমরা লিখি। 10 নম্বর সূত্রটা হলো জি সমান জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার মান বসাও। জি এর মান কত, জি এর মান হলো 6.673 ইন্টু 10⁻11। এম এর মান হলো 6.4 ইন্টু 10⁻24 ভাগ আর এর মানটা কত, আর এর মান হলো 6.6 ইন্টু 10⁻কত 6। এখন মনে রাখতে হবে যে এটাকে সলিউশন করলে আমাদের অ্যান্সারটা আসবে এরকম, যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা ক্যালকুলেটর দাও, অঙ্কটা ইনশাল্লাহ করবা, ঠিক আছে। এইভাবে এই অঙ্কটার সলিউশন করতে হবে, অর্থাৎ কোনো জি এর মান দেওয়া থাকলে আমরা এটা নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা গেল, তারপরের অঙ্কে আমরা চলে যাই। তো এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা হলো এরকম, পৃথিবী পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করে। এর আগেও কিন্তু আমাদের ত্বরণ নির্ণয় করতে বলছে, কিন্তু এর আগে বলছিল পৃথিবী পৃষ্ঠে, এখন বলছে পৃথিবী পৃষ্ঠে কত মিটার উচ্চতায়, 500 কিলোমিটার উচ্চতায়। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের উচ্চতা দেওয়া আছে। উচ্চতা হচ্ছে কত, যে 500 কিলোমিটার দেয়া থাকলে ওইটাকে মিটারে নিতে হয়, আর তখন 1000 কী করতে হয়, গুণ দিতে হয়। আচ্ছা, তাহলে এই গেল। তারপরে এবার মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে কত, 6.673 ইন্টু 10⁻কত -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো কি দেওয়া আছে, যে আর দেওয়া আছে কত, 6.371 ইন্টু 10⁻6 মিটার। তারপরে এম দেওয়া আছে কত, 6.4 ইন্টু 10⁻24 কেজি। এখন আমাদেরকে বলছে জি এর মান বের করার জন্য। মনে রাখবা, যখন তোমার অঙ্কের মধ্যে উচ্চতা দেয়া থাকবে আর অভিকর্ষ ত্বরণ বের করতে বলবে, তখন আমরা কোন সূত্রটা নিব, 11 নম্বর সূত্রটা নিব। তাহলে 11 নম্বর সূত্রটা কি, জি সমান জি এম বাই কি আর প্লাস এইচ হোল স্কোয়ার। এবার মানগুলো বসাও। জি এর মান হচ্ছে কত, 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান কত, এম এর মান হলো 6.4 ইন্টু 10⁻24, আর আর এর মান হলো, এই যে আর এর মান 6.371 ইন্টু 10⁻6 প্লাস তারপরে এইচ এর মান কত, ইন্টু তারপরে এই, ঠিক আছে, তারপরে এ হোল স্কোয়ার। এখন এটার সমাধান করলে এইটার অ্যান্সারটা হবে এরকম, যে 9.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা ক্যালকুলেটারে অঙ্কগুলো করবা, করলে দেখবে অ্যান্সারগুলো এভাবেই আসবে, ঠিক আছে। এই হলো তোমার এই অঙ্কটা। মনে রাখবা যে যখন উচ্চতা দেয়া থাকবে তখন আমাদের এই সূত্রটা নিয়ে অঙ্কটা করতে হবে, আর আমাদের যখন কি বলবে, অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে বলবে। এখন আমরা তাহলে এটা বুঝছো। এখন আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই, একটু মনোযোগ দিও। 8 নম্বর অঙ্কটা কি দেখো,
বলছে 240 নিউটন বল, তার মানে একটা বল দেওয়া আছে 240 নিউটন বল 50 কেজি বরের বস্তুর ওপর প্রয়োগ হলো। তল 40 নিউটন বলে বাধা প্রদান করে। বাধা মানে কি? ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? যে বলটা দেওয়া হয়, মনে রাখবা, যে বলটা প্রথমে দেওয়া হয় ওই বলটাকে বলা হয় প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলকে F1 দ্বারা প্রকাশ করে। F1 সমান কত দেওয়া আছে? 240 নিউটন। এরপরে এম এর মান দেওয়া আছে কত? 50 কেজি। তারপরে বলছে তল 40 নিউটন বলে বাধা দেয়। বাধা দেওয়া মানে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করে। এফ কে সমান 40 নিউটন। আচ্ছা, বলছে বস্তুটার কি নির্ণয় করার জন্য? ত্বরণ। ত্বরণ সমান হোয়াট। তাহলে বলো তো আমরা কোন সূত্রটা নিব? অবশ্যই আমরা 13 নম্বর সূত্রটা নিব, কারণ 13 নম্বর সূত্রটা দিয়েই আমরা কি করতে পারবো? এইখান থেকে এই ত্বরণের মানটা বের করতে পারবো। বাকি মানগুলো দেওয়া আছে, এই জন্যই আমরা কি করব? এই 13 নম্বর সূত্রটা নিব। আচ্ছা, এবার 13 নম্বর সূত্রটা নিলে কি হয়? যে আমরা জানি F1 সমান MA প্লাস FK। আচ্ছা, এখান থেকে আমি কী বার করবো? ত্বরণের মান বের করবো। তাহলে সমাধান করো। MA প্লাস FK সমান F1। তো MA F1 FK ওই পাশে গেলে মাইনাস হয়, তারপরে এটা রাখলে F1 মাইনাস FK, আর এটা এমটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। আচ্ছা, FK এর F1 এর মান কত? 240 মাইনাস FK এর মান 40, আর M এর মান হলো কত? 50। এটাকে সমাধান করলে উত্তরটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে তুমি ঘর্ষণ বল সংক্রান্ত সমস্যাগুলো কি করতে পারবা? এই সূত্রটা দিয়ে করতে পারবা। ঠিক আছে, ঘর্ষণ বল সংক্রান্ত সমস্যাগুলো আমরা কি করবো? এই সূত্র দিয়ে করবো। তাহলে 8 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কটা কি? দেখো, এদিকে লক্ষ্য করো। কোনো মেঝেতে রাখা 50 কেজি বরের বাক্সের ওপর আনুভূমিকভাবে 98 বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেজ ও বাক্সের মধ্যবর্তী ঘর্ষণ সহগ নির্ণয় করো। দেখো সূত্রগুলো এদিকে, যে এই একটা সূত্র আছে F সমান মিউ ডাব্লিউ। এফটা হচ্ছে গতীয় ঘর্ষণ, মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, আর ডাব্লিউটা হলো তোমার কি? ওজন। তাহলে দেখো আমাদের বের করতে বলছে কি? মেজ ও বাক্সের মধ্যবর্তী ঘর্ষণ সহগ। তাহলে আমরা লিখতে পারি না মিউ সমান হোয়াট? এবার কি কি দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি এম সমান 50 কেজি। ওকে, তারপরে দেখো তোমার আনুভূমিকভাবে 98 নিউটন। তাহলে এই সূত্রের মধ্যে এটাকে কি বলা হয়? ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। তাহলে গতীয় ঘর্ষণ এফ এর মান দেওয়া আছে কত? এফ এর মান দেওয়া আছে তোমার 98 নিউটন। আচ্ছা, তারপরে বলছে যে কি নির্ণয় করতে? এই মানটা নির্ণয় করার জন্য, অর্থাৎ ঘর্ষণ সহগ নির্ণয় করে। তাহলে আমরা ঘর্ষণ সহগের সূত্রটা কি? আমাদের ঘর্ষণ সহগের সূত্র হলো এফ সমান মিউ ডাব্লিউ। তাহলে আমি লিখি এফ সমান মিউ ডাব্লিউ, এটার নাম মিউ। আচ্ছা, তারপরে মিউ ডাব্লিউ সমান এফ, সুতরাং মিউ সমান এফ বাই কত? ডাব্লিউ। এখন দেখো ডাব্লিউর মানটা কিন্তু এখানে দেওয়া নাই। তা আমরা জানি ডাব্লিউ সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু mg। এম এর মান হচ্ছে কত? 50, আর জি এর মান হলো 9.8। এবার এই মানটা এখানে বসাবা। তাহলে এফ এর মান আমাদের 98, আর ডাব্লিউর মানটা কত? 50 ইন্টু 9.8। এটাকে সলিউশন করলে, এই অঙ্কটাকে সলিউশন করলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 0.2। আর মনে রাখতে হবে ঘর্ষণ সহগের কোনো একক নেই, সেজন্য এটার কোনো একক লিখতে হবে না, আর এটাকে মিউ দ্বারা প্রকাশ করে। এই হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, তো তারপরে এখন আমরা করব 10 নম্বর অঙ্কটা। তো 10 নম্বর অঙ্কটা দেখো কি, যে 200 কেজি বরের একটি মোটর গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ব্রেকের সাহায্যে গাড়িটিকে 20 মিটার দূরে থামিয়ে দেওয়া হলো। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের মধ্যে এটা আসেই। ঠিক আছে, আচ্ছা, এখন বাধাদানকারী বল কি? ধরো একটা ট্রাক যাচ্ছে, এখন ট্রাকটা কেউ আটকায় ফেললো, বা কোনো কারণে ট্রাকটা বা কোনো বস্তু বা কিছু থেমে গেল। ওই থেমে গেল যার কারণে, সেই জিনিসটাকেই বলা হয় কি? বাধাদানকারী। আচ্ছা, ওই বাধাদানকারী বলের মানটা আমাদের কি করতে বলছে? বের করার জন্য। আচ্ছা, মনে রাখবা, যখন আমাদেরকে বাধাদানকারী বলের মান নির্ণয় করতে বলবো, তখনই আমরা এই 2 নম্বর সূত্রটা দিয়ে অঙ্কটা করব। বাধাদানকারী বল বললে আমরা কি করব? 2 নম্বর সূত্রটা দিয়ে অঙ্কটা করব। আচ্ছা, এবার আমাদের কি কি উপাদানগুলো দেওয়া আছে দেখো। দেওয়া আছে বস্তুর এই ট্রাকের ভর। তাহলে আমি লিখি ভর সমান কয় কেজি দেওয়া আছে? 2 কেজি। আচ্ছা, কত বেগে চলে? 30 মিটার পার সেকেন্ড বেগে চলে। ব্রেকের সাহায্যে গাড়িটিকে 20 মিটার দূরে থামিয়ে দেওয়া হলো। তাহলে
এস এর মান দেওয়া আছে কত 20 মিটার। এখন থামিয়ে দিছে, থামিয়ে দিলে শেষ বেগ কী হয় 0 হয় না, এই 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বলছে বাধাদানকারী মানে এফ সমান হোয়াট। এখন যেহেতু বাধাদানকারী বলছে আমি তোমাদেরকে বলছি যে সূত্র নিতে হবে কোনটা 2 নম্বরটা, তাহলে তুমি 2 নম্বর সূত্রটা নাও, এফ সমান কি এম এ। এখন দেখো এম এর মান 200, ওকে ডান দেওয়া আছে, কিন্তু এর মান দেওয়া নাই। এর মান বের করার জন্য তোমাকে ওই যে গতির সূত্রগুলো মনে রাখতে হবে। এখন এই সূত্রটার ক্ষেত্রে দেখো ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর কি দেওয়া আছে এস দেওয়া আছে। এই তিনটা দিয়ে গতির কোন সূত্রটা নিলে তুমি এর মান পারবা, ওই সূত্রটা হলো এটা, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে করতে হবে। এখন অন্যগুলোর এর মান বের করতে গেলে হয়তো অন্য বাকি যে তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্র দিয়েও কি আমাদের করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এর মানটা সমাধান করে বের করি। ইউ স্কোয়ার প্লাস 2as সমান ভি স্কোয়ার, 2as সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং এ সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। মান বসাও, বি স্কোয়ার মানে কত 0 স্কোয়ার মাইনাস ইউ মানে কত 30, তারপরে এ হোল স্কোয়ার, তারপরে 2 ইন্টু এস এর মান কত 20। এটাকে সমাধান করলে তুমি এর মানটা পাবা -20.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কার মানটা, এই এর মানটা। এখন এর মানটা তুমি কি করো এখানে বসাও, তাহলে এর মানটা হবে -22.5। তাহলে এর মানটা এইখানে -22.5 বসাবা, ঠিক আছে। তো 22.5 বসায় গুণ দিলে অ্যান্সারটা আসে 4500, অর্থাৎ এত নিউটন। এই হলো তোমার বাধাদানকারী বলের মানটা। এখন আমরা তো এফ এর মান বের করছি, কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি বাধাদানকারী বলের মান বের করার জন্য। লিখবা সুতরাং বাধা দানকারী বলের মান। বাধাদানকারী বলের মান যখন লিখবা মনে রাখবা তখন এই মাইনাসটা দিতে হবে না, এই মাইনাসটা না দিয়েই তুমি মানটা লিখবা 4500, 4500 নিউটন। এই হলো তোমার এই প্রশ্নের উত্তর। তবে এখানে মনে রাখতে হবে যেহেতু অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেহেতু বাধাদানকারী বল বললেই তুমি এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে, এবং তখন এর মানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়া থাকে না। আর ওই এর মানটা গতির যে 4টা সূত্র তুমি জানো ওই 4টা সূত্র দিয়ে বের করে নিয়ে এর মানটা এখানে বসাতে হবে। আর বাধাদানকারী বলের মানটা অফকোর্স সবসময় মাইনাস হবে, আর মাইনাস হলে এই মাইনাসটা তোমার দেওয়া লাগবে না যখন তুমি কি লিখবা বাধাদানকারী বলের মান লিখবা। তো তাহলে এই যে 10টা অঙ্ক আমি তোমাদেরকে করাইলাম, এই 10টা অঙ্ক অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 10টা অঙ্ক করলেই তুমি সৃজনশীল ম্যাক্সিমাম সৃজনশীলগুলো পারবা। তাই আমি নির্দেশ দিব তোমাদেরকে যে তোমরা এই 10টা অঙ্ক ভালো করে পড়বা এবং প্র্যাকটিস করবা। আর করার আগে এই সূত্রগুলো তুমি আগে 5-6 বার খাতার মধ্যে লিখবা, লিখে সূত্রগুলো অ্যানালাইসিস করে নিবা এবং মুখস্থ করে নিবা, তাহলে তুমি অঙ্কগুলো পারবা। যদি অঙ্কগুলো করতে পারো এই 10টা অঙ্ক, ইনশাল্লাহ তোমার সৃজনশীল আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীলগুলো যখন দিব তখন যাতে তোমরা এগুলো করতে পারো, সেই জন্য তুমি কি করতে হবে এই ভিডিওটাতে এই অঙ্কগুলো সব করতে হবে, করলে তুমি আশা করি ইনশাল্লাহ পারবা। আর একটা জিনিস কি, তুমি অঙ্ক করতে গেলে মনোযোগ দিতে হবে, ক্যালকুলেটরটা সুন্দর করে ইউজ করবা, মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা, তাহলে ইনশাল্লাহ তুমি সবগুলো অঙ্ক পারবা এবং পরবর্তী ভিডিওতে আমি যে সৃজনশীলগুলো দিব এই সৃজনশীলগুলো পারবা। তো ভালো থাইকো, সুস্থ থাইকো, আসসালামু আলাইকুম।